কাদামাটিতে গোসল করতে লাখ টাকা খরচ করে মানুষ। একটা জ্বালামুখী যেখানে লাভা নয় বরং বের হয় ঠান্ডা কাদামাটি, আর সেই কাদার মধ্যেই মানুষ গিয়ে আনন্দ করে গোসল করে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনায় সত্যি ঘটে বিশ্বের কিছু নির্দিষ্ট জায়গায়, বিশেষ করে দক্ষিণ আমেরিকার কলম্বিয়াতে। এই প্রাকৃতিক বিস্ময়কে বলা হয় ভলকানিক মাড বাথ, যা এখন একদিকে যেমন বিজ্ঞান ও প্রকৃতির কৌতূহল, অন্যদিকে পর্যটনের এক অদ্ভুত আকর্ষণ। সাধারণত জ্বালামুখী মানেই আমাদের চোখে ভেসে ওঠে আগুনের স্রোত, গলানো লাভা আর ধ্বংসের ভয়। কিন্তু পৃথিবীতে কিছু বিশেষ প্রকারের জ্বালামুখী রয়েছে যেগুলো থেকে লাভা বের হয় না, বরং নিঃসরণ হয় খনিজ সমৃদ্ধ ঠান্ডা কাদা। এই কাদার তাপমাত্রা থাকে প্রায় 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা শরীরের জন্য ক্ষতিকর নয় বরং উপকারী বলে ধরা হয়। কলম্বিয়ার সবচেয়ে বিখ্যাত মাড ভলকানো হচ্ছে এল টোটোমো। এটি প্রায় 50 ফুট উচ্চতার একটি ছোট পাহাড়ের মতো, যার ভেতরে রয়েছে ঘন কাদায় ভর্তি একটি প্রাকৃতিক পুকুর। পর্যটকেরা উপরে উঠে সরাসরি সেই কাদায় নেমে পড়ে আর পুরো শরীর কাদায় ডুবিয়ে দিয়ে কাটায় আনন্দের মুহূর্ত। কেউ কেউ শরীরের উপর মাসাজও করিয়ে নেয়, কেউ আবার শুধু ভেসে থেকে ছবি তোলে। এই কাদায় রয়েছে বহু উপকারিতা। গবেষণায় দেখা গেছে এই মাডের মধ্যে রয়েছে মিনারেল যেমন সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও পটাশিয়াম, যা ত্বকের জন্য খুবই ভালো। এটি ত্বকের মৃতকোষ দূর করে, ব্রণ ও চুলের সমস্যা কমায় এবং ত্বককে উজ্জ্বল করে তোলে। অনেকে আবার বলেন এই কাদা গাঁটের ব্যথা বা পেশির টান থেকেও মুক্তি দেয়। তাই বলা হয় এটি শুধু এক প্রকার বিলাসিতা নয়, বরং একটি প্রাকৃতিক থেরাপি। তবে এত সুবিধার মাঝেও একটা মজার দিক রয়েছে। অনেক পর্যটক যখন কাদায় নামেন তারা অবাক হয়ে দেখেন এই কাদার গভীরতা খুব বেশি নয় এবং এত ঘন ও ভারী যে মানুষ তাতে সহজে ডুবে না গিয়ে উপরেই ভেসে থাকে। এই কারণেই কেউ সহজে ভয় পায় না, আর পরিবার সহ অনেকেই সেখানে সময় কাটাতে পছন্দ করেন। ভাবুন তো, যদি এই ধরনের কোনো মাড ভলকানো বাংলাদেশে থাকতো, আমাদের দেশের মানুষ কি কাদা দেখে এত আনন্দে গোসল করতে নামতো? আমরা তো সাধারণ কাদা দেখলেই নাক সিটকাই, আর এখানে মানুষ কাদায় ডুবে হাসছে, খাচ্ছে, ছবি তুলছে, একেবারে উল্টো অভিজ্ঞতা। তবে এই মাড বাথের আশেপাশে রয়েছে নির্দিষ্ট ব্যবস্থাপনা, যেমন গোসলের জন্য আলাদা জায়গা, কাপড় পরিবর্তনের কেবিন, এমনকি স্থানীয় লোকেরা কাদা তুলে শরীরে লাগিয়ে দেওয়ার সেবাও দেয় পর্যটকদের। আর এই সবই হয় এক ধরনের ঐতিহ্য আর অর্থনৈতিক আয়ের উৎস হিসেবেও। কারণ পর্যটকরা শুধু কাদা গোসলে করে না, তারা স্থানীয় খাবার খায়, হস্তশিল্প কেনে, আর এভাবেই গ্রামের সাধারণ মানুষদের জীবিকার উৎস হয়ে ওঠে এই অদ্ভুত জ্বালামুখী। সবশেষে বলি, প্রকৃতি আমাদের সামনে মাঝে মাঝে এমন জিনিস হাজির করে যেটা প্রথমে অবাস্তব মনে হয়, কিন্তু আসলে সেই জিনিসগুলোই আমাদের সবচেয়ে বড় বিস্ময়ের উৎস। আপনি কি জানেন, ঈগল পাখি শুধু আকাশের রাজা না, বরং বুদ্ধিমত্তা, শারীরিক শক্তি আর আক্রমণের ভয়ঙ্কর ক্ষমতার দিক থেকে পৃথিবীর অন্যতম শক্তিশালী পাখি হিসেবে বিবেচিত হয়? আজ আমরা জানব ঈগল সম্পর্কে এমন কিছু তথ্য যা শুনে আপনি সত্যিই অবাক হবেন। এটি কেবল পাখি নয়, বরং যেন এক আকাশচুম্বী যোদ্ধা। প্রথমেই বলি, ঈগল একমাত্র এমন পাখি যারা আকাশে ঘন্টার পর ঘন্টা উঠতে পারে একটা ডানা নাড়ানো ছাড়াই। কারণ তাদের পাখনার গঠন এত নিখুঁত যে বায়ু প্রবাহকে ব্যবহার করে তারা ভেসে থাকতে পারে দীর্ঘ সময়। এটি শুধুমাত্র শক্তির সাশ্রয় করে না, বরং শিকার করার সময় চুপচাপ ঘুরে বেড়ানোরও সুযোগ দেয়। ঈগলের বাচ্চারা একদম জন্মের পর থেকেই অবিশ্বাস্য দ্রুত গতিতে বড় হয়। মাত্র 6 সপ্তাহের মধ্যেই তাদের ওজন বেড়ে যায় 3 থেকে 4 কেজি পর্যন্ত। ভাবুন তো, মাত্র 1.5 মাসে এমন বিশাল ও শক্তিশালী হয়ে ওঠা, এ যেন প্রকৃতির বিস্ময়। তবে এখানেই শেষ নয়। ঈগল যখন ডিম পারে সাধারণত 2টি ডিম দেয়, কিন্তু বাস্তবতা অনেক নির্মম। যে বাচ্চাটি শক্তিশালী হয় সে দ্বিতীয় দুর্বল বাচ্চাটিকে ধাক্কা মেরে খাঁচা থেকে ফেলে দিতে পারে। প্রকৃতি এখানে নিজের নিয়মে চলে, শুধু শক্তিশালীটাই টিকে থাকে। এবার আসি ঈগলের ক্ষমতা নিয়ে। অনেকেই জানেন না, ঈগল কিন্তু পানিতে ডুবো দিতে পারে এবং তার ভেজা পানিতে ভিজে যাওয়া ডানাগুলোর সাথেও সে আকাশে উঠতে সক্ষম। এর কারণ তাদের পাখনা এতটাই শক্তিশালী যে তারা সেই ভেজা অবস্থায়ও দ্রুত গতিতে উঠতে পারে। অনেক প্রজাতির ঈগল, যেমন গোল্ডেন ঈগল, তারা ঘন্টায় 320 কিলোমিটার বেগে উঠতে পারে, যেটা একটা রেসিং কারের চেয়েও বেশি গতিসম্পন্ন। ঈগল আরেকটি বিষয়ে অনন্য, তারা কখনোই অন্য কোনো প্রাণীর ফেলে যাওয়ার শিকার খায় না। তারা নিজের শিকার নিজে করে, আর সেটার জন্য ঘন্টার পর ঘন্টা আকাশে চক্কর কাটে। তাদের চোখ এতটাই তীক্ষ্ণ যে তারা মাটির বহু মিটার উপরে থেকেও ছোট্ট একটা চলমান প্রাণী শনাক্ত করতে পারে। আমেরিকায় ঈগল জাতীয় পাখি হিসেবে পরিচিত। সেখানকার আইনে স্পষ্টভাবে বলা আছে, ঈগলের পেছনে ধাওয়া করা, আঘাত করা, বিরক্ত করা, এমনকি গুলি করাও সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ঈগলের পালক পর্যন্ত রাখা বেআইনি। এটি শুধুমাত্র প্রাণী সুরক্ষার জন্যই না, বরং ঈগলকে ঘিরে এক জাতীয় গর্ব ও সম্মানের বিষয় হিসেবেও দেখা হয়। আর হ্যাঁ, ঈগলের আওয়াজ যদি কখনো শুনে থাকেন তাহলে জানেন
তা কতটা গম্ভীর, ভারী ও তীক্ষ্ণ, দূর থেকে শুনলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। তার কণ্ঠ যেন তার ব্যক্তিত্বেরই প্রতিচ্ছবি, ক্ষমতা, কর্তৃত্ব আর ভয়। কঙ্গো রেইন ফরেস্ট, যার নাম উচ্চারণ করতেই আফ্রিকার বহু লোক থেমে যায়, কারণ এটি প্রচণ্ড ভয়ঙ্কর এবং রহস্যময়। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত, দুর্গম, প্রাণঘাতী এবং রহস্যময় এই অরণ্যটির নাম কঙ্গো রেইন ফরেস্ট। এটি শুধুমাত্র পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট নয়, এটি এমন একটি জায়গা যেখানে প্রতিটি পদক্ষেপ বিপদ ডেকে আনতে পারে। এই বনটি মধ্য আফ্রিকায় অবস্থিত এবং প্রায় 3.3 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি আফ্রিকার 7টি দেশের উপর ছড়িয়ে আছে: কঙ্গো, ক্যামেরুন, মধ্য আফ্রিকান রিপাবলিক, গ্যাবন, ইকুয়েটোরিয়াল গিনি, অ্যাঙ্গোলা এবং ডিআর কঙ্গো। এখানকার বনভূমিতে রয়েছে প্রায় 10,000-এরও বেশি উদ্ভিদের প্রজাতি এবং 1,000-এর বেশি স্তন্যপায়ী প্রাণী, 1500+ প্রজাতির পাখি ও হাজার হাজার বিষাক্ত পোকামাকড়। এখানে পাওয়া যায় বন গরিলা, চিতা, বিষাক্ত ব্যাঙ এবং কিছু এমন প্রজাতি যেগুলোর অস্তিত্ব এখনও বিজ্ঞান সম্পূর্ণরূপে বোঝে না। তবে কঙ্গো জঙ্গলকে শুধু প্রাকৃতিক জীববৈচিত্র্যের জন্য ভয়ঙ্কর বলা হয় না। এই অরণ্যে মানুষের প্রবেশ রীতিমতো জীবন নিয়ে খেলা করার মতো। এখানে রোগ জীবাণু যেমন ইবোলা এবং বিভিন্ন অজানা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি প্রচুর। রাজনৈতিকভাবে অস্থিতিশীল এই অঞ্চলে অস্ত্রধারী গোষ্ঠী, চোরাকারবারি ও সংঘবদ্ধ সন্ত্রাসীদের আনাগোনা রয়েছে, যারা অনেক সময় গবেষক ও অভিযাত্রীদের টার্গেট করে। এই অরণ্যের বহু অংশ এখনও আনএক্সপ্লোরড, যেখানে মানুষের পা পড়েনি, যেখানে ঘন সবুজের নিচে কি লুকিয়ে আছে কেউ জানে না। এই বন এতটাই ঘন আর বিস্তৃত যে অনেক জায়গায় দিনের আলো মাটি পর্যন্ত পৌঁছায় না। বৃষ্টিপাত প্রায় সারা বছরই চলতে থাকে। মাটির নিচে পচা পাতার স্তূপ আর তার উপরে প্রাণঘাতী পোকামাকড়ের গর্ত, সব মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম সবচেয়ে বিপজ্জনক স্থান। ইউনেস্কো ঘোষিত 5টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই অরণ্যের ভেতরে থাকলেও এর মধ্যে অনেকগুলো এখন বিপন্ন তালিকায় চলে গেছে, কারণ এখানে কাজ করা গবেষকদের জন্য জীবনই সবচেয়ে বড় বাজি। পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক জঙ্গল হলো অ্যামাজন জঙ্গল, আর এই জঙ্গলের মাঝ দিয়ে বয়ে চলেছে এক বিশাল নদী, অ্যামাজন রিভার, যেটিকে বিশ্বের অন্যতম বৃহৎ এবং ভয়ঙ্কর নদী বলা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এত বড় একটি নদীর উপর আজ পর্যন্ত কোনো ব্রিজ বা সেতু তৈরি হয়নি কেন? আসলে এর পেছনের কারণগুলো শুনলে আপনি সত্যিই অবাক হবেন। প্রথমত, অ্যামাজন নদী বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে। বৃষ্টির মৌসুমে নদীতে এত বেশি পানি জমে যায় যে ঠিক করে বলা যায় না কোন দিকটা উপকূল আর কোন দিকটা নদী। নদীর জলপ্রবাহ এতটাই ভয়ঙ্কর ও অস্থির হয়ে ওঠে যে স্থায়ীভাবে কোথাও ব্রিজ বসানো প্রায় অসম্ভব হয়ে যায়। এমনকি যেদিকে নদী বয়ে চলে সেটাও প্রায় বদলে যায়। অর্থাৎ আজ যে জায়গা নদীর কিনারা, কয়েক মাস পর সেটি হয়তো নদীর মাঝখানে চলে যাবে। দ্বিতীয়ত, অ্যামাজন নদীর আশপাশে বড় কোনো শহর বা জনবসতি নেই। এখানে মানুষের বসবাস খুবই সীমিত, আর যেসব ছোট ছোট উপজাতি গোষ্ঠী নদীর ধারে থাকে তারা নৌকায় চলাফেরা করতেই অভ্যস্ত। তারা ব্রিজ ছাড়া দিব্যি দিন কাটিয়ে দেয়। তাই এত বিপুল পরিমাণ অর্থ, সময় আর পরিশ্রম দিয়ে ব্রিজ বানানোর প্রয়োজন কেউ অনুভব করেনি। তৃতীয়ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো প্রকৃতি। অ্যামাজন অঞ্চল এমন এক জায়গা যেখানে হাজার হাজার প্রজাতির গাছপালা, প্রাণী, কীটপতঙ্গ এবং জীববৈচিত্র্য রয়েছে, যেখানে বড় কোনো নির্মাণ কাজ করা মানেই প্রকৃতিকে বিরাট আঘাত দেয়া। তাই পরিবেশবিদরা এমন প্রকল্পকে বরাবরই বিরোধিতা করে এসেছেন। তবে এই কথাও ঠিক যে আধুনিক সভ্যতায় এত বড় একটি নদীর উপর ব্রিজ না থাকা সত্যি বিস্ময়ের ব্যাপার। কারণ পৃথিবীর প্রায় সব বড় বড় নদীর উপরই সেতু রয়েছে। চীনে ইয়াংজি নদী, ভারতে গঙ্গা বা ব্রহ্মপুত্র, আমেরিকার মিসিসিপি, সব কিছুরই উপরই অসংখ্য ব্রিজ। কিন্তু অ্যামাজন, যার দৈর্ঘ্য প্রায় 6,992 কিলোমিটার, তার উপর নেই একটি ব্রিজও। আজও যারা অ্যামাজনের ভেতরে বাস করে তারা দিনরাত এই নদী পার হন ছোট ছোট নৌকায়। ওখানকার শিশুরা স্কুলে যেতে হলেও নৌকা ব্যবহার করে। অর্থাৎ এই নদী তাদের জীবনের অংশ, আর তারা জানে কিভাবে তার সঙ্গে থাকতে হয়, যুদ্ধ করতে হয়, ভালোবাসতে হয়। চীনের কিছু কৃষকদের কাজ, যারা মাটিতে কেঁচো চাষ করেন। প্রথমে তারা তাদের মাঠের মাটি খুবই খুঁচিয়ে তোলে, তারপর এই কেঁচোগুলো মাটির মধ্যে ভালোভাবে মিশিয়ে দেন এবং সারা মাঠে ছড়িয়ে দেন। কয়েকদিন পর এই কেঁচোগুলো মাটিকে খুব উর্বর করে তোলে, কারণ মাটি খেতে খেতে কেঁচোরা গভীরে চলে যায়। এখন যখনই এই কৃষকরা কেঁচো বের করতে চান, তারা একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করেন। তারা একটি নির্দিষ্ট ধরনের লাঠি দিয়ে মাটিতে ঘষে, তখন সব কেঁচো পৃষ্ঠে উঠে আসে। আজকে বলবো চীনের কৃষকদের সম্পর্কে। চীনা কৃষকরা কেঁচোকে তাদের ফসলের ক্ষেতের জন্য এক ধরনের
ধরনের প্রাকৃতিক পুষ্টি সরবরাহকারী হিসেবে ব্যবহার করেন, যা মাটির উর্বরতা বৃদ্ধি করতে সহায়তা করে। প্রথমে চীনের কৃষকরা তাদের ক্ষেতের মাটি খুব ভালোভাবে খুঁচিয়ে বা উথিত করে, যাতে মাটির মধ্যে কেঁচো প্রবেশ করতে পারে। মাটিকে খুঁচিয়ে উথিত করার পর তারা কেঁচোগুলো মাটির মধ্যে ভালোভাবে মিশিয়ে দেন এবং সেগুলো সারা মাঠে ছড়িয়ে দেন। কেঁচোরা তাদের জীবনযাত্রার জন্য মাটি খেয়ে এবং মাটির বিভিন্ন উপাদান থেকে পুষ্টি গ্রহণ করে। এই প্রক্রিয়ায় কেঁচোরা মাটির অর্গানিক উপাদানগুলোকে ভেঙে দেয় এবং মাটির পুষ্টি শক্তি বৃদ্ধি পায়। কিছুদিন পর কেঁচোরা মাটিকে উর্বর এবং প্রাণবন্ত করে তোলে। এছাড়া কেঁচোরা মাটির গভীরে চলে যায় এবং এই গভীর মাটি খোঁড়ার ফলে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এটি মাটির শ্বাস প্রশ্বাস ভালো করতে সাহায্য করে, কারণ মাটির মধ্যে প্রয়োজনীয় বাতাস প্রবাহিত থাকে। মাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের ফসলের বেঁচে থাকার জন্য একেবারে প্রাথমিক উপাদান। তাই যখন মাটি উর্বর থাকে তখন ফসলও ভালো হয়। চীনা কৃষকরা জানেন কিভাবে কেঁচো ব্যবহার করে মাটির পুষ্টি বাড়ানো যায় এবং এর ফলস্বরূপ তারা আরো ভালো ফসল পায়। এখন যখন এই কৃষকরা কেঁচো বের করতে চান, তারা একটি বিশেষ কৌশল ব্যবহার করেন। তারা মাটিতে একটি নির্দিষ্ট ধরনের লাঠি দিয়ে ঘষে এবং এই ঘষার ফলে মাটির নিচে থাকা সমস্ত কেঁচো পৃষ্ঠে উঠে আসে। এই পদ্ধতিটি কৃষকদের জন্য খুবই উপকারী। এতে তারা দ্রুত এবং সহজে কেঁচো সংগ্রহ করতে পারে, যা পরবর্তী চাষের জন্য আবার ব্যবহার করা যায়। কেঁচোদের এত সহজে সংগ্রহ করা তাদের জন্য একটি বিশাল সুবিধা, কারণ এটি তাদের শ্রম কমাতে সহায়তা করে এবং মাটির উর্বরতা আরো বৃদ্ধি পায়। এভাবে চীনের কৃষকরা কেঁচো চাষ করে প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে তাদের কৃষিকাজের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেন। কেঁচোদের সাহায্যে তারা পরিবেশ বান্ধব ও প্রাকৃতিক উপায়ে মাটির পুষ্টি শক্তি বৃদ্ধি করে, যা অন্যান্য রাসায়নিক উপাদানগুলোর ব্যবহার কমিয়ে দেয়। এটি কৃষির মধ্যে একটি সুন্দর উদাহরণ, যেখানে প্রাকৃতিক উপাদানগুলোর ব্যবহার দ্বারা ফসল উৎপাদন বৃদ্ধি পায় এবং পরিবেশের উপর চাপ কমে। এই কৌশলটি পৃথিবী জুড়ে কৃষকদের জন্য একটি চমৎকার শিক্ষা হতে পারে। যদি আমরা সঠিকভাবে প্রকৃতির সাহায্য নেই, তবে আমাদের কৃষি আরো টেকসই এবং পরিবেশ বান্ধব হয়ে উঠবে। কেঁচো চাষের মাধ্যমে কৃষকরা তাদের কৃষি ব্যবস্থাকে আরো শক্তিশালী ও স্বাস্থ্যকর করে তুলেছেন এবং এটি প্রকৃতির প্রতি তাদের শ্রদ্ধারও প্রতীক।